প্রতিবেশী দেশ থেকে গুজব ছড়িয়ে একটা দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে ভারত ভালো করেনি বলেও মনে করছেন তিনি। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করা হবে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান উপদেষ্টা। এদিকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে ভারত ব্যবসা আর রাজনীতি মেলানো ঠিক হবে না। This is Mustafizur Rahman from Bangladesh, 9 crore and 20 for KKR. কলকাতার হয়ে আইপিএল মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজ, এমন আশায় ছিলেন বাংলাদেশের মানুষ। मुस्तफिजुर रहमान 2 करोड़ का भड़वा आईपीएल में खेलेगा तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे और शाहरुख खान को भी मारेंगे। ভারতের উগ্র হিন্দুদের দাবির মুখে ফিজকে বাদ দিয়েছে নাইট রাইডার্স। এতে 12 কোটি টাকা হাতছাড়া হয়েছে মুস্তাফিজের। ক্ষুব্ধ হয়েছেন দেশের মানুষ। দাবি উঠেছে আইপিএল বয়কটের। আহ্বান জানানো হচ্ছে সম্প্রচার বন্ধের। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। আইপিএল এর কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময় আমরা কি বলি, দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে কোনো দুটা দেশ, আমি বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল এরকম বলছি না, ভারত নেপাল, ভারত মালদ্বীপস এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলো তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। উপদেষ্টা জানান, বিচার শেষ হবার আগে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ভোট বানচাল করতে ষড়যন্ত্র করছে তারা। তবে ঘোষিত সময়ে নির্বাচন করতে সঠিক পথেই রয়েছে সরকার। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এদিকে খাদ্য উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতেও ভারত থেকে চাল আমদানি বন্ধ করবে না বাংলাদেশ। ভারত রপ্তানি বন্ধ করলে পর্যাপ্ত মজুদ থাকায় সমস্যা হবে না বলেও জানান তিনি। বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের যেটাই বলেন তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করার দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনার দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানিটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। আমি দেখেন, সেই ক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। এগুলি সম্পর্কে আমরা সবসময় পজিটিভ চিন্তা করছি। এই ব্যাপার নিয়ে, মানে মার্কেট নিয়ে রাজনৈতিক বিবেচনা আসবে না বলে আমরা মনে করছি। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। প্রাথমিকভাবে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে ঢাকার 20 আসনে 238 জনের মধ্যে বৈধ 163 জন প্রার্থীর মনোনয়ন, বাতিল হয়েছে 75টি। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। আপিল নিষ্পত্তি হলে হবে 10 থেকে 18 জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করল নির্বাচন কমিশন।
ঢাকা মহানগরী ও জেলা মিলে মোট 20টি আসনে জমা পড়া 238টি মনোনয়নের মধ্যে 163 জনের প্রার্থিতা বৈধ করেছে কমিশন। বিভিন্ন অসঙ্গতি থাকায় বাতিল করা হয়েছে 75 জন প্রার্থীর মনোনয়ন। এছাড়া স্থগিত করা হয়েছে একজনের মনোনয়ন। রোববার রাজধানীর ইটিআই ভবনে ব্রিফিংয়ে ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম 13 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। খুলনার 6টি আসনে জমা দেয়া 46টি মনোনয়নপত্রের মধ্যে 35 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে 11 জনের। মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির 2 জন, গণ অধিকার পরিষদের 1 জন এবং স্বতন্ত্র 8 জন প্রার্থী। খুলনা 2 আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 4 জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। মানিকগঞ্জের 3টি আসনে 27 জন প্রার্থীর মধ্যে 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং 18 জন প্রার্থী বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা করুণ। মাসে লাখ টাকার বেশি আয় নেই অনেকেরই। তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি, যেখানে তারেক রহমানের বার্ষিক আয় শেয়ার ও ব্যাংক জমা থেকে আর শফিকুর রহমানের আয় কৃষি থেকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার অন্যতম শর্ত প্রার্থীকে হলফনামায় জানাতে হয় ব্যক্তিগত অনেক তথ্য, যেখানে উল্লেখ থাকে প্রার্থীর সম্পদ, বার্ষিক আয় ও শিক্ষাগত যোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন। হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্ব নেই বলে উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় 6,76,000 টাকা। আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। হলফনামা অনুযায়ী তারেক রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ মোট 1,97,00,000 টাকা। অপরদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে নির্বাচন করবেন। পেশা হিসেবে দেখিয়েছেন চিকিৎসা। জামায়াত আমিরের প্রায় 1.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, নেই কোনো ঋণ। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষিজমি রয়েছে 217%। ঢাকা 11 আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখিয়ে হলফনামায় পেশা উল্লেখ করেছেন পরামর্শক। তার বার্ষিক আয় 16 লাখ টাকা, নগদ আছে 19 লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ 30 লাখ টাকা। ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় প্রায় 12,83,000 টাকা। আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফখরুল বছরে 1,80,000 টাকা ও ব্যবসা থেকে 1,97,000 টাকা পান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় 13 লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তিনি। বাগেরহাট 1 আসন থেকে তিনি নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জনগণের বহু আকাঙ্ক্ষিত আসন্ন জাতীয় নির্বাচন যেন
সুষ্ঠু হয়, মানুষ তার মত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই নির্বাচন চায়নি। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য। একমাত্র জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে, তাই বিএনপি নির্বাচন চায়। নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান সবসময় শান্তির কথা বলেছেন, সমঝোতার কথা বলেছেন। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে যা যা করা দরকার বিএনপি তাই করবে। গণমাধ্যমের নিরপেক্ষ সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ভূমিকা রাখতে হবে। এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যে আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে বাজারে তীব্র সরবরাহ সংকট এবং নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রির বিষয়টি স্বীকার করেছে কমিশন। অনেক জায়গায় এলপিজি সিলিন্ডার 1500 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। যদি কোনো ডিস্ট্রিবিউটর বা লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়মে প্রমাণ পাওয়া যায়, তবে তাদের লাইসেন্স বাতিল সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। বিইআরসি চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে পরিবহন খরচ বৃদ্ধি এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের সমস্যার কারণে মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যাহত হওয়ায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। তিনি জানান, যেখানে জাহাজের ভাড়া ছিল $100 সেখানে এখন $180 গুনতে হচ্ছে। ফলে গত বছরের এই সময়ের তুলনায় এবছর আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে এবং বাজারে ঘাটতি তৈরি হয়েছে। 12 কেজি সিলিন্ডারের মূল্য হবে 1306 টাকা, যেটি গত মাসে ছিল 1253 টাকা। এখানে প্রতি 12 কেজিতে বেড়েছে 53 টাকা। এই মূল্যহার আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। সাপ্লাই সাইডে সমস্যা আছে, আমদানি কম হয়েছে, সো মার্কেটে ঘাটতি আছে, ইট ইজ ট্রু। ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। দেশের রিজার্ভ ও রেমিট্যান্সের পরিমাণ ইতিবাচক ধারায় ফিরলেও বাড়ছে না নতুন বিনিয়োগ, তৈরি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এমন তথ্য জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। তরিক ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতির গতিধারা পর্যালোচনা করতে রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। উঠে আসে চলমান নেতিবাচক রপ্তানি আয়, জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। গ্রোথের যে অ্যাকাউন্টিংটা করি সেটা করতে পারি না। এই সময় চলমান অনিশ্চয়তায় ব্যবসায়ীদের সিদ্ধান্তহীনতার কথা জানান এমসিসিআই চেয়ারম্যান। বলেন, আস্থার সংকটে মিলছে না সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা। Private investment is hesitant, industrial activity is soft, and many firms are in the wait-and-see mode. High borrowing costs, policy uncertainties, and concerns around energy availability are holding back expansion plans of many of our businesses. অর্থনীতির ধারাকে সঠিক পথে নিয়ে আসতে 90-এর দশকের মতো আমূল সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন পিআরআই চেয়ারম্যান। Why Bangladesh in 25 years trying to do FTAs? অনেক সময় শুনেছি 26টা দেশের সাথে আমাদের FTA করার চেষ্টা হচ্ছে, but nothing worked. কেন FTA হয় না? Well, the first stumbling block is our tariff regime. আমাদের এই ধরনের ট্যারিফে কেউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, মানে ইভেন ভুটানের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে না। নতুন কর্মসংস্থানের সৃষ্টি আর বিনিয়োগে আস্থা ফেরাতে বড় ধরনের সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। Our reserves have gone up